আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে কর্মরত সকল আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই এবং বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন এবং আমাকে ঠিকঠাক মতো দেখতেও পাচ্ছেন। অনেকেই সংযুক্ত হয়ে গেছেন, তো আপনারা যারা লাইভে সংযুক্ত হবেন, এখন যারা সংযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন, আপনাদের কাছে অনুরোধ হচ্ছে যে লাইভটির শেয়ার অপশন চালু আছে, সবাই একটু লাইভটিকে শেয়ার করে দিবেন যেন আমার কথাগুলো এখন এবং পরবর্তীতে সবাই শোনার সুযোগ পায়। মেহরবানি করে লাইভটাকে শেয়ার করে দিবেন। কেউ একজন কমেন্টস করে জানাবেন আমার কথাগুলো ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা অথবা আমাকে দেখা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আমি শুরু করছি। আসলে আমি 12টার দিকে আসলে মেসেজ করেছিলাম, একটা পোস্ট করেছিলাম যে আমি 2টায় লাইভে আসবো এবং লাইভের আসার যে কারণ, সেই কারণ হিসেবে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। 24 তারিখ আপনারা জানেন, ইতিমধ্যে আমরা আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা দিয়েছি 24 তারিখ সকাল 10টায় শ্রম ভবনের সামনে আমরা আমাদের আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। সেই অবস্থান কর্মসূচিতে আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। আমি আজকে আসলে লাইভে আসার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা এই আন্দোলনে কেন আসবেন, এই আন্দোলনে আসলে আসার প্রয়োজনীয়তা কতটুকু বা আসার গুরুত্ব কতটুকু, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করার জন্য আজকে লাইভে আসলাম। প্রথমে আমি বলতে চাই, এই লাইভে আসলে ডেইলি বেসিক ভাই বোনেরা কেন আসবেন আমি সেই বিষয়ে একটু ব্যাখ্যা করতে যাচ্ছি। আপনারা যারা ডেইলি বেসিক হিসেবে কর্মরত আছেন, অর্থাৎ দৈনিক মজুরি ভিত্তিক হিসেবে কর্মরত আছেন, আপনাদের আগের বেতন, অর্থাৎ আপনারা আগে বেতন পাইতেন কমপক্ষে 26 দিন এবং কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি, কিন্তু বর্তমান যে নীতিমালা সরকার প্রণয়ন করেছে সেখানে আপনাদের বেতন নির্ধারণ করা হয়েছে 22 দিনের। আগে আপনারা বোনাস পাইতেন কিন্তু এখন বোনাস পাচ্ছেন না। আপনাদের চাকরির আসলে নিশ্চয়তা আছে এরকম কোনো বিষয়ও নীতিমালাতে উল্লেখ নাই। পাশাপাশি অতিরিক্ত কর্মঘণ্টার জন্য আপনাদেরকে কোনো ভাতা প্রদান করা হবে এরকম কোনো বিষয় নাই। সাথে সাথে আরও কিছু বিষয় যেগুলো থাকা উচিত ছিল, মাতৃত্বকালীন ছুটি, সাধারণ ছুটি সহ ভবিষ্যৎ তহবিল, আর অনেক কিছু। তা আমি মনে করি এই বিষয়গুলো শুধুমাত্র টেবিলে আলোচনা করে আদায় করা সম্ভব না। আমরা মনে করি আমাদের যে 24 তারিখের আন্দোলন, সে আন্দোলনে যদি ডেইলি বেসিক ভাই বোনেরা আসেন, তাহলে যদি সরকারের সাথে আলোচনার পথ আমাদের তৈরি হয় বা সুযোগ তৈরি হয়, সরকার যদি আমাদের বিষয়গুলো আমলে নেন, তাহলে অবশ্যই ডেইলি বেসিক ভাই বোনদের পক্ষ থেকে যে প্রতিনিধি টিমটি কথা বলবে বা আলোচনা করবে বা সিদ্ধান্ত নেবে, অবশ্যই সেখানে ডেইলি বেসিকদের পক্ষ থেকে একজন বা দুজনকে রাখা হবে, যেন সরকারের সাথে যখন আলোচনায় বসে বা একটা সমঝোতায় বসে অথবা দাবি দাওয়া নিয়ে কথা বলার জন্য বসে, তখন কিন্তু অবশ্যই ডেইলি বেসিক ভাই বোনদের একজন বা দুইজনকে আমরা সেখানে রাখতে পারবো, সেই সুযোগটা আমরা পাবো। আর যদি আপনার ডেইলি বেসিকদের পক্ষ থেকে আন্দোলনে না আসেন, তাহলে কিন্তু এই সুযোগটা আপনাদের হাতছাড়া হবে। আপনারা কিন্তু সরকারের সাথে যৌক্তিক আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন না। নাম্বার 2, প্রকল্পের ভাই বোনেরা এই আন্দোলনে কেন আসবেন? আপনাদের প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে গেলে আপনাদেরকে চাকরি থেকে বের করে দেয়। সেখানে আপনার ঠিকাদারের মাধ্যমে কর্মরত হন অথবা আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মরত হন। কমিশন সুপারিশ প্রদান করেছে, প্রকল্পের মেয়াদ শেষ হলে প্রকল্পের অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা কর্মচারীদেরকে পরবর্তী প্রকল্প অথবা অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে চাকরিকে রাজস্বকরণ অথবা মূল কোম্পানিতে বা প্রতিষ্ঠানে তাদেরকে নিযুক্ত করা। তো এই বিষয়টি বাস্তবায়ন করার জন্য কিন্তু
আপনাদেরকে শুধুমাত্র ঘরে বসে থাকলেই হবে না, আপনাদেরকে অবশ্যই রাজপথে আসতে হবে এবং সরকারের সাথে যখন আলোচনায় বসবো তখন এই বিষয়গুলো কিন্তু সরকারের সচিব মহোদয় বলেন, উপদেষ্টা মহোদয় বলেন, সেখানে কিন্তু এর সপক্ষে যৌক্তিকতা উপস্থাপন করতে হবে। সেখানে আপনি একজন প্রকল্পের ভাই হয়ে যতটুকু আপনাদের পক্ষে যৌক্তিকতা উপস্থাপন করতে পারবেন, অন্য যারা আছে তারা কিন্তু আসলে ওইভাবে যৌক্তিকতা উপস্থাপন করতে পারবে না। সেই জায়গা থেকে আমি মনে করি প্রকল্পের ভাই বোনদের অবশ্যই এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত এবং বাংলাদেশ আলোচনা কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে যাচ্ছি এবং কথা দিচ্ছি, যদি আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করেন তাহলে যখন সরকারের সাথে আলোচনার পথ তৈরি হবে তখন অবশ্যই ডেইলি বেসিকের মতো করেই প্রকল্পের পক্ষ থেকেও আমরা একজন বা দুজনকে সেখানে অবশ্যই রাখব। পাশাপাশি আপনারা জানেন শ্রম সংস্কার কমিশন দপ্তরি কাম প্রহরী ভাইদের জন্য সুপারিশ করেছে। আমি দপ্তরি কাম প্রহরী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই আন্দোলন আপনাদের আন্দোলন, এই আন্দোলন মেয়রের মানুষের আন্দোলন। যদি কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করার পসিবল হয় তাহলে আপনাদের দাবি কিন্তু বাস্তবায়িত হবে। সেই জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই আন্দোলনে আসুন। আন্দোলনে অংশগ্রহণ করলে সরকারের সাথে যদি আলোচনার পথ তৈরি হয় ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের দপ্তরি কাম প্রহরীদের পক্ষ থেকেও একজন বা দুজনকে রাখা হবে। পাশাপাশি আমি আউটসোর্সিংয়ের কথা বলতে চাই। আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আপনাদের জন্য এই আন্দোলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ইতিমধ্যে চাকরিচ্যুত হয়েছেন তাদের চাকরিতে পুনর্বহালের জন্য এই আন্দোলনই একদম সর্বশেষ সুযোগ। এরপরে গিয়ে আপনারা আর কোনো সুযোগ পাবেন না, আমি আপনাদেরকে মোটামুটি কনফার্ম করে বলে দিচ্ছি। এই আন্দোলনের পরে চাকরিচ্যুত যারা আছেন তারা চাকরিতে পুনর্বহালের জন্য আর সম্ভবত কোনো সুযোগ পাবেন না। কারণ হিসেবে আমি বলতে চাই, একটা অর্থ বছর যখন পার হয়ে যায় তখন কিন্তু আসলে তাদেরকে চাকরিতে যোগদান করা অনেক কঠিন হয়ে যায়। যদিও অসম্ভব না, তবে কিন্তু অনেক কঠিন হয়ে যায়। সেই জায়গা থেকে আপনাদেরকে বিনীত অনুরোধ করব, সরকার যদি বিগত দিনে আমাদেরকে বলেছেন বা আমাদেরকে আশ্বস্ত করেছেন যাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহালের পদক্ষেপ নেবেন, সেই জায়গা থেকে আমি মনে করি এই আন্দোলনটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আন্দোলনে অংশগ্রহণ করা আপনারা মাথায় রাখবেন, আপনাদের কিন্তু হারানোর আসলে কিছু নাই, চাকরিটাই কিন্তু আপনাদের নাই। অতএব যারা চাকরিচ্যুত আছেন তারা প্রত্যেকেই নিজ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিজের প্রয়োজনে আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন। আপনাদের প্রতি কিছু নির্দেশনা হচ্ছে, আপনারা যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের একটা পূর্ণাঙ্গ তালিকা আপনারা নিয়ে আসবেন সাথে। আমাদের যদি আলোচনার পথ খোলা হয় বা আলোচনার সুযোগ তৈরি হয় তাহলে আমরা যেন আপনাদের বিষয়গুলো নিয়ে উচিত আমরা এই আন্দোলন থেকে এই ডিক্লারেশনটা নিয়ে যেতে চাই সরকারের কাছ থেকে, যে অ্যাটলিস্ট যাদের চাকরি বহাল আছে এদের চাকরি যেন বহাল থাকে, এদের চাকরি যেন কোনোভাবে না যায়, এই বিষয়টি সরকারের একটা স্পষ্ট সিদ্ধান্ত দিতে হবে। যদিও সরকার এর আগে একটি কমিটি করেছে, সেই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে যে আজকের পর থেকে আরও চাকরি গেলে সেই সকল ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু সেই সিদ্ধান্ত শুধুমাত্র কাগজ কলমেই রয়ে গেছে। এখন পর্যন্ত সেটা বাস্তবায়ন করার জন্য তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আমরা বিশ্বাস করি যদি আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেন তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি আমাদের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল হবেন এবং মনোযোগী হয়ে এই ডিক্লারেশন আমরা নিতে পারবো যেন আগামীতে টেন্ডার হলেও বা নতুন ঠিকাদার নিয়োগ হলেও কাউকে চাকরিচ্যুত করার সুযোগ না থাকে। পাশাপাশি আমাদের প্রাণের যে দাবি, আমরা যে দাবিতে আন্দোলন সংগ্রামটি শুরু করেছি 2020 সাল থেকে, আমরা চাই এই ঠিকাদারের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হওয়ার কারণে আমাদের চাকরির নিশ্চয়তা থাকে না, চাকরি চলে যায়, আমরা দীর্ঘদিন বেতন বকেয়া থাকে এবং পাশাপাশি অনেক সুযোগ সুবিধা থেকে আমরা আসলে বঞ্চিত হচ্ছি। সেই জায়গা থেকে কিন্তু আমরা দাবি উপস্থাপন করেছি। আমাদের এক দফা দাবিতে আমরা আন্দোলন করেছিলাম এর আগে। আমাদের প্রথম দাবি ছিল আমাদেরকে ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে। তো এই আন্দোলন থেকেও কিন্তু আমাদের পরিষ্কার বার্তা হচ্ছে যে ঠিকাদার প্রথা বিলুপ্ত করে আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে। এটা নিশ্চিত করার জন্য এই সরকার 15 এপ্রিল যে প্রজ্ঞাপন জারি করেছেন আউটসোর্সিং এবং ডেইলি বেসিক নামে, এই দুটি প্রজ্ঞাপনই
অনতি বিলম্বে পরিবর্তন করে সংশোধনীয় প্রজ্ঞাপন জারি করতে হবে, যেখানে লেখা থাকতে হবে প্রতিষ্ঠান চাইলেই সরাসরি আউটসোর্সিং কর্মচারীদের সাথে বা সরাসরি কর্মচারী নিয়োগ করতে পারবে। সেখানে কোন রকম ঠিকাদারের প্রয়োজন হবে না, অর্থাৎ ঠিকাদার মাঝখানে থাকবে না, সরাসরি প্রতিষ্ঠান আউটসোর্সিং কর্মচারী বা অস্থায়ী কর্মচারী নিয়োগ করতে পারবে। এই বিষয়টিকে সমুন্নত রেখে নীতিমালা প্রণয়ন করতে হবে এবং এই দাবি বাস্তবায়ন করার জন্য আমাদের সকলের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যদি আমরা সর্বাত্মক উপস্থিতি নিশ্চিত করতে পারি, যদি আমরা এই ঠিকাদার প্রথা বিলুপ্ত করে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের বিধান জারি করে প্রজ্ঞাপন জারি করাতে সমর্থ হই, তাহলে কিন্তু আমাদের অনেক ভাই বোনদের বিনা কারণে চাকরি চলে যাওয়ার হাত থেকে তারা রক্ষা পাবে, অনেক ভাই বোন সম্মান নিয়ে চাকরি করতে পারবে, অনেক ভাই বোন কিন্তু চাকরি হারা যারা হয়েছেন তারা চাকরি ফেরত পাবেন। পাশাপাশি আমরা মাথা উঁচু করে সম্মান নিয়ে আসলে এই সমাজে বাঁচতে পারবো। সেই জায়গা থেকে আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা যারা মনে প্রাণে বিশ্বাস করেন যে আউটসোর্সিং নামক দাস প্রথায় আপনারা কর্মরত আছেন, ঠিকাদার থাকলে আপনাদের এই দাস নামক বদনাম বা দাস নামক যে আমাদের সমাজে কলুষিত একটি নাম, এই নাম থেকে আপনারা মুক্তি চান, এই পরিচয় থেকে মুক্তি চান, তাহলে অবশ্যই নিজ নিজ জায়গা থেকে আপনাদেরকে আমাদের 24 তারিখের আন্দোলনে অংশগ্রহণ করা উচিত। তবে একটা বিষয় আপনাদেরকে নিশ্চিত করতে চাই, বিগত দিনগুলোর মতো করেই যদি সরকার নীতি নির্ধারক যারা আছে তারা যদি আমাদেরকে শুধুমাত্র আশ্বাস প্রদান করেন এবং আমাদেরকে সেখান থেকে চলে আসতে বলেন, তাহলে আপনার প্রস্তুতি নিয়ে আসবেন। প্রয়োজনে আমরা সেখানে বসে ঈদ উদযাপন করব, তবু আমরা আমাদের সন্তোষজনক ফলাফল এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, কাঙ্ক্ষিত যে দাবি, সেই দাবিটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সেখান থেকে আসলে আমাদের আর পিছু পাওয়ার সুযোগ থাকবে না। আপনাদেরকে বলতে চাই, অতীতের মতো করে আমরা 2-3 জন গিয়ে আর কোনো আলোচনা করব না। অবশ্যই সে আলোচনায় আমাদের কমপক্ষে 10 থেকে 15 জন মানুষকে রাখতে হবে। সেখানে সকলের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এককভাবে আমি রফিক কোনো সিদ্ধান্ত দিব না, আপনারা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তই সিদ্ধান্ত। অতএব আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি, আমি ডেইলি বেসিক নিয়ে কথা বলেছি, আমি প্রকল্প নিয়ে কথা বলেছি, আমি দপ্তরি কাম প্রহরী ভাইদের নিয়ে কথা বলেছি। আসলে এই আন্দোলনটি সকলের, আপনারা দেখে থাকবেন শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছেন, সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে সারা বাংলাদেশের 8 কোটি বা তারও অধিক শ্রমজীবী মানুষের কোথায় কোথায় সংস্কার করার প্রয়োজন, সেই বিষয়গুলো উল্লেখ করে কিন্তু শ্রম সংস্কার কমিশন 25টি সুপারিশ জমা দিয়েছে। সেখানে আপনারা জানেন আমাদের জন্য যে সুপারিশটি করেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি মহলে কিন্তু আলোচনা শুরু হয়েছে। এখন আমরা যদি আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই আলোচনাকে আরেকটু জাগ্রত করতে পারি, আমরা যদি যুক্তিতর্ক উপস্থাপন করতে পারি, তাহলে কিন্তু আমাদের দাবি বাস্তবায়িত হবে খুব দ্রুত সময়ের মধ্যে। ইতিমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন আমাদের দাবি যৌক্তিক এবং আমাদের দাবিটি বাস্তবায়নের জন্য উনি পদক্ষেপ গ্রহণ করবেন। উনি বলেছেন কমিশনের সুপারিশ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে এবং অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমরা দেখেছি আমাদের 17 আগস্টের প্রতিশ্রুতি ভঙ্গ হতে, আমরা দেখেছি 19 অক্টোবরের প্রতিশ্রুতি ভঙ্গ হতে, আমরা দেখেছি 22 ফেব্রুয়ারির প্রতিশ্রুতি ভঙ্গ হতে, আমরা দেখেছি 6 মার্চের প্রতিশ্রুতি ভঙ্গ হতে। অতএব আমরা আর কোনো প্রতিশ্রুতি ভঙ্গ হোক এই সুযোগটা আমরা আসলে আর দিতে চাই না। আমরা মনে করি যে প্রতিশ্রুতি দিয়েই শুধুমাত্র এই শ্রমিকের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত রাখা যাবে না। আমি সকলকে বিনীত অনুরোধ করছি, যারা লাইভটি দেখছেন লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য, যেন আমার কথাগুলো পরবর্তীতে মানুষ শোনার এবং দেখার আমাকে সুযোগ পায় এবং আমার মেসেজগুলো যেন তাদের কাছে পৌঁছায়। আমি লাইভে বলতে যাচ্ছি, আমাদের আন্দোলন পরিচালনার জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই কমিটি এই আন্দোলন সংগ্রামের সার্বিক দায়িত্ব পালন করবেন। আমাদের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি বা আহ্বায়ক করা হয়েছেন আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন শাহাদুত হোসেন ভাইকে, এবং সদস্য সচিব করা হয়েছে
অথবা যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আমাদের ঢাকা ওয়াসায় কর্মরত আব্দুর রাজ্জাক রাজু ভাইকে। সাথে সাথে আরও যে সকল ভাইদেরকে আমরা এই কমিটিতে অন্তর্ভুক্ত করেছি, তাদের পরামর্শক্রমে এবং তাদের যে সকল নির্দেশনা সে সকল নির্দেশনা আপনারা মেনে চলবেন এবং এই আন্দোলন সংগ্রামের সার্বিক দায়িত্ব পালন করবেন এই পরিচালনা কমিটি এবং সকল সিদ্ধান্ত এই পরিচালনা কমিটি নেওয়ার অধিকার রাখে। আমরা এই 24 তারিখে তাদেরকে সেই ক্ষমতা দিয়েছি। প্রত্যাশা করছি এই কমিটি তাদের দায়িত্ব পালন করবে এবং সারা বাংলাদেশের মানুষ এই কমিটির সাথে যোগাযোগ করবেন। আপনারা দেখে থাকবেন আমরা ফেসবুক গ্রুপে ইতিমধ্যেই তাদের নামের তালিকা, মোবাইল নম্বর সহ আমরা পাবলিশ করেছি। আপনারা নিজ নিজ দায়িত্বশীল জায়গা থেকে তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা বিভাগ থেকে একজন সচেতন এবং আন্তরিক মানুষকে এই কমিটিতে রাখার জন্য। আমি একটু নাম বলতে চাই যাদেরকে এই কমিটিতে রেখেছি। কেন্দ্রীয় কমিটি অনেককে রেখেছি, তাদের নাম না বলি। এর বাইরে যাদেরকে আমরা রেখেছি, যাদেরকে আপনারা খুব বেশি সচরাচর নাও চিনতে পারেন, আমি একটু বলতে চাই। আমাদের চট্টগ্রাম থেকে আমরা চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, অর্থাৎ চট্টগ্রাম বিভাগ আহ্বায়ক কমিটি আমরা ঘোষণা করেছি। তারই যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান, মোহাম্মদ হাসান উনি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত। আমরা ওনাকে চট্টগ্রাম বিভাগের সকল মানুষের সাথে যোগাযোগ করার জন্য দায়িত্ব প্রদান করেছি। আপনারা দেখে থাকবেন ওখানে মোহাম্মদ হাসান নামে যিনি আছেন, ওনার মোবাইল নম্বর দেওয়া আছে। চট্টগ্রাম বিভাগের যারা আছেন তারা অনুগ্রহ করে ওনার সাথে যোগাযোগ করবেন। আমরা খুলনা বিভাগের দায়িত্ব অর্পণ করেছি, আপনারা দেখে থাকবেন। ওখানে এর আগে আমাদের আদনান ভাই দায়িত্ব পালন করেছি। এবার আমরা একটু পরিবর্তন এনেছি। আমরা এবার আমাদের সকলের প্রিয় এবং অত্যন্ত পরিশ্রমী আমাদের ইব্রাহিম ভাই, আপনারা দেখবেন ইব্রাহিম হোসেনকে আমরা রেখেছি। ইব্রাহিম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন, ওনার নাম্বার দেওয়া আছে। আপনারা খুলনা বিভাগের যে সকল ভাই বোনেরা আছেন আপনারা ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ডিপিডিসি থেকে দেখছেন, ধন্যবাদ। ডিপিডিসি সবসময় আন্তরিকতা নিয়ে আন্দোলন সংগ্রামে থাকে। আমরা প্রত্যাশা করছি 24 তারিখের আন্দোলনে ডিপিডিসির সর্বাত্মক ভূমিকা আমরা দেখতে পাবো। আমি বরিশাল বিভাগ থেকে যে ভাইটি দায়িত্ব পালন করছেন, বরিশাল বিভাগের দায়িত্ব পালন করছেন আমাদের সকলের প্রিয় এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সবুজ মল্লিক ভাই। আপনার সবুজ মল্লিক ভাইয়ের নাম্বার দেওয়া আছে, ওনার সাথে যোগাযোগ করবেন। পাশাপাশি বরিশাল বিভাগ থেকে আমাদের জাভেদ ভাই দায়িত্ব পালন করছেন, ওনার সাথে আপনারা কথা বলতে পারেন। তবে মূল দায়িত্ব পালন করছেন আমাদের সবুজ মল্লিক ভাই। সিলেট বিভাগ থেকে আমাদের দেলোয়ার ভাই এবং মাইকেল কুমার শর্মা, ওনাদের দুজনের নাম দেওয়া আছে। আপনারা সিলেট বিভাগ থেকে ওনাদের সাথে যোগাযোগ করবেন। এরপরে ময়মনসিংহ থেকে দায়িত্ব দেওয়া আছে আমাদের সোহেল মাহমুদ ভাইকে। আপনারা সোহেল মাহমুদ ভাই একদম শেষের দিকে দেখবেন, হয়তো ওনার নামটি আছে। সোহেল মাহমুদ ভাইয়ের যোগাযোগ করবেন যারা ময়মনসিংহ বিভাগে আছে। রংপুর বিভাগ থেকে আমরা দায়িত্ব অর্পণ করেছি আমাদের ফায়ার সার্ভিসে কর্মরত মোহাম্মদ কামিম হাসান সুলতান ভাই। আপনারা রংপুর বাসী যারা আছেন তারা চেষ্টা করবেন ওনার সাথে যোগাযোগ করার জন্য। রাজশাহী বিভাগ থেকে আমরা দায়িত্ব দিয়েছি আমাদের জহিরুল ইসলাম ভাই, দেখবেন ওখানে লেখা আছে জহিরুল ইসলাম ভাই, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। তো এইটা আসলে শুধুমাত্র প্রতিষ্ঠান প্রতিনিধি যারা আছেন তারা আপনারা চেষ্টা করবেন তাদের সাথে একটু বন্ডিং রেখে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রামে আসার জন্য। পাশাপাশি আমাদের সাথে আপনারা তো যোগাযোগ রাখবেনই, যদি কোনো গুরুত্বপূর্ণ মেসেজের প্রয়োজনে আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক অথবা মেসেঞ্জারে। আর যদি ফোন না ধরি সেক্ষেত্রে এই মাধ্যমগুলোতে যোগাযোগ করবেন। আর ফোন ধরলে তো সবসময় আসলে ধরা সম্ভব না, তারপরেও চেষ্টা করি আমরা ধরার জন্য। তো আপনাদের প্রতি এতটুকু মেসেজ দেওয়ার ছিল। 24 তারিখের আন্দোলন সংগ্রাম সফল করার জন্য আমাদের আন্দোলন পরিচালনা কমিটিকে আপনার সার্বিক সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখছি। পাশাপাশি যে সকল আউটসোর্সিং, ডেইলি বেসিস এবং প্রকল্প, এরপরে আপনি দপ্তরিকাম প্রহরী সহ যে সকল সংগঠন আছেন, আপনাদের প্রত্যেককে বিনয়ের সহিত অনুরোধ করছি, এখনও সময় আছে। আপনারা সকল ভেদাভেদ ভুলে আসুন, আমরা এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করি, এই আন্দোলন সংগ্রামটাকে সফল করি। ইনশাল্লাহ এই আন্দোলন সংগ্রাম সফল হলে আমরা আমাদের যে দাবি, প্রাণের দাবি, সেই দাবিটি বাস্তবায়ন করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরতে পারবো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। ইনশাল্লাহ আজকের পর থেকে হয়তো আমাকে খুব বেশি লাইভে দেখবেন না, আমি হয়তো ব্যস্ত থাকবো ইন্টারনাল কাজ নিয়ে। আমাদের আন্দোলন পরিচালনা কমিটি আছে, ওনারা যে সকল নির্দেশনা আপনাদেরকে দেন সে সকল নির্দেশনা আপনারা মেনে চলবেন, আমি আশাবাদ ব্যক্ত করব। সাথে সাথে যদি আমাকে বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের
প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতিনিধি আপনারা যারা আছেন, যারা এই আমার লাইভটি দেখছেন, আপনাদের অনুরোধ করবো আপনার নিজ নিজ প্রতিষ্ঠানে সকলের সাথে কথা বলে আন্দোলনে যে আসার প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাগুলো নিয়ে আলোচনা করুন এবং সকলকে সাথে নিয়ে আন্দোলনে আসুন। ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণ, একদম শান্তিপূর্ণ, আবার বলছি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের সাথে একটি যৌক্তিক আলোচনায় পৌঁছে আমরা একটা সুন্দর সমাধানে পৌঁছাতে চাই। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে, সকলে ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে 24 তারিখে ঠিক সকাল 10টায় শ্রম ভবনের সামনে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সকলের সাথে যোগাযোগ অব্যাহত রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।